ক্ষুদে আতঙ্ক লিখেছেন উইল এফ জেঙ্কিন্স। সেদিন সন্ধ্যায় ন্যান্সির ছোট্ট জীবনে যে অলৌকিক এবং অতি অবাক করা ঘটনাটি ঘটে গেল তা যেমন ভয়াবহ তেমনই রক্তহীন করা। তবে ন্যান্সির জীবনে দারুণ পরিবর্তন এনে দেয়া এই ঘটনাটি ঘটার সময় অলৌকিকতার অনুষঙ্গ হিসেবে প্রকৃতিতে বিদঘুটে কোনো ব্যাপার ঘটল না, এমনকি আকাশ কাঁপিয়ে বজ্রপাতও হলো না। ঘটনাটি ঘটার সময় ন্যান্সির মা কিছুই টের পেলেন না। ন্যান্সির বাবা তখন অফিস থেকে ফিরে চায়ের পেয়ালায় আয়েশ করে চুমুক দিচ্ছিলেন। প্রকৃতির মাঝে হুলুস্থুল ফেলে দেয়া কোনো ঘটনা ঘটলে পশু পাখিও নাকি টের পেয়ে যায়, কিন্তু ন্যান্সির জীবনে ঘটে যাওয়া ঘটনাটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বৈচিত্র্যময় ঘটনা হলেও আশ্চর্যের বিষয় কেউ তা টের পেল না। হয়তো স্বর্গে বসে বিশপ বার্কলে, যার জন্ম হয়েছিল 1685 সালে এবং মৃত্যু 1753 সালে, সবই দেখতে পেয়েছেন এবং তিনি ফিকফিক করে হাসছেনও। তবে সাইকিয়াট্রিস্ট জো হল্টের সামনে এই ঘটনা ঘটলে কি হতো বলা যায় না। হয় তিনি ব্যাপারটা হজম করে তার বিপরীতে ব্যাখ্যা দাঁড় করাবার চেষ্টা করতেন, অথবা অজ্ঞান হয়ে যেতেন। তবে মোদ্দা কথা এই, সেদিন সন্ধ্যায় অলৌকিক এবং ভয়াবহ যে ঘটনাটি ঘটে গেল তা ঘটেছে খুবই নীরবে, কাউকে জানান না দিয়েই। আর এজন্য দায়ী করা যায় ন্যান্সির দাদু মিস্টার রেগানকে। মিস্টার রেগান ন্যান্সির আপন দাদু নন। ওরা কেনসিংটন স্ট্রিটে রেগান সাহেবের ভাড়াটে ছিল। রিটায়ার্ড জজ সাহেবটির ছেলে মেয়ে, নাতি নাতনিরা সবাই অস্ট্রেলিয়ায়। 7 বছরের ন্যান্সি তার কলজের টুকরো। ন্যান্সিরা প্যারাডাইস ভ্যালিতে নিজেদের বাড়িতে চলে এলেও সপ্তাহে একদিন ন্যান্সিকে না দেখলে মিস্টার রেগানের বুকের ভেতরটা খাঁ খাঁ করে। সাধারণত বৃহস্পতিবার বিকেলে পুরো সময়টা ন্যান্সির সাথে কাটাতে ওদের বাসায় চলে আসেন তিনি। আজ বৃহস্পতিবার সন্ধ্যার আগে আগে তিনি ন্যান্সির কাছে বিদায় নিতে চাইলেন। 6:30টায় তাঁর ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, ওখানে যাবেন। ন্যান্সি স্থির হয়ে কখনো দাঁড়িয়ে থাকতে পারে না, সব সময় লাফাতে থাকে। দাদুকে নিয়ে সে লাফাতে লাফাতে গেটের কাছে চলে এলো। সন্ধ্যা লাগলো বলে পশ্চিম আকাশটা লাল টকটকে। গেট খুলে মিস্টার রেগান ঝুঁকলেন ন্যান্সির দিকে, চুমু খাবেন। ন্যান্সি অনিচ্ছা সত্ত্বেও তার দাদুকে চুমু খেতে দিল। দাদু চুমু খেলেই গালে থুতু লাগিয়ে দেয়। ন্যান্সি গাল মুছতে মুছতে যেন পাওনাদারের কাছে টাকা ফেরত চাইছে এমন ভঙ্গিতে হুকুম করলো, কয়েন ভ্যানিশ করার খেলাটা দাদু। একান্ত বাধ্যগত ছাত্রের মতো ন্যান্সির দাদু পকেট থেকে একটা আধুলি বের করে বুড়ো আঙ্গুল দিয়ে মধ্যমার মাঝে ওটাকে আটকালেন। সময় দিলেন তিনি ন্যান্সিকে আধুলিটা দেখার। ন্যান্সি দম বন্ধ করে রইল। মিস্টার রেগান দ্রুত আঙ্গুল ঝাঁকালেন। অদৃশ্য হয়ে গেল কয়েন। মিষ্টি হাসিতে ভরে গেল ন্যান্সির মুখ। আবার দাদু। মিস্টার রেগান আবার একটা কয়েন নিলেন। ন্যান্সি কয়েনের সাথে প্রায় মুখ লাগিয়ে ওটা দেখতে লাগলো। তার চেহারায় মুগ্ধ বিস্ময়। দ্বিতীয়বারের মতো অদৃশ্য হয়ে গেল কয়েন। এটা কি সত্যি জাদু? খানিকটা দ্বিধা নিয়ে প্রশ্ন করল ন্যান্সি। পরী বা রাক্ষস খোক্ষস বলতে যে কোনো কিছুর অস্তিত্ব নেই, তা সে ইদানিং আবিষ্কার করতে শুরু করেছে। এটা সত্যিই জাদু, বললেন মিস্টার রেগান। কিভাবে করলে দেখাও না, মিনতি করল ন্যান্সি। প্লিজ। ন্যান্সির দাদু ওর কানে ফিসফিসিয়ে বললেন, আমি বলেছি ওগোল ডিবু, আর ওটা অদৃশ্য হয়ে গেল। তুমি বলতে পারবে? ন্যান্সিও ফিসফিস করল, ওগোল ডিবু। বেশ বেশ, সোজা হলেন রেগান। তুমি এই কয়েনটাকে ওগোল ডিবু বলো, তারপর দেখো কি হয়। 2 আঙুলের ফাঁকে আরেকটা আধুলি ধরলেন তিনি। ন্যান্সি কয়েনটার দিকে তাকিয়ে হাসলো ফিকফিক করে, বলল ওগোল ডিবু। তার দাদু ঝাপটা মারলেন হাতে, নেই হয়ে গেল কয়েন। উজ্জ্বল হাসিতে মুখ ভরে গেল ন্যান্সির। আবার দাদু। আচ্ছা আচ্ছা, সম্মতির ভঙ্গিতে মাথা দোলালেন মিস্টার রেগান। আবার আরেকটা কয়েন বের করলেন পকেট থেকে, ধরলেন 2 আঙুলের ফাঁকে। ঝিকিয়ে উঠল ন্যান্সির চোখ। গভীর গলায় বলল, ওগোল ডিবু। অদৃশ্য হয়ে গেল কয়েন। মিস্টার রেগানকে খানিকটা বিস্মিত দেখালো। অবশ্য এটাই স্বাভাবিক, কারণ কোশ্চিনকালেও তিনি বিশপ বার্কলের অতীন্দ্রিয় ক্ষমতা নিয়ে লেখা তত্ত্বের কথা শোনেননি। তবে ন্যান্সির দিকে তাকিয়ে চেষ্টাকৃত একটা হাসি উপহার দিলেন তিনি। এবার আমাকে ছাড়ো দাদু ভাই, দেরি হয়ে যাচ্ছে। ন্যান্সি হাসি মুখে তার দাদুকে বিদায় দিল। যতক্ষণ রেগান সাহেবকে দেখা গেল তাকে টাটা দিয়েই চলল সে।
উনি রাস্তার মোড় ঘুরতেই লাফাতে লাফাতে বাগানে ঢুকলো ন্যান্সি। সে খেয়াল করেনি মিস্টার রেগান যাবার সময় বারবার কোটের হাতায় ঝাঁকি মারছিলেন, যেন ভেতর থেকে কিছু একটা বের হয়ে আসবে, কিন্তু জিনিসটা বেরোয়নি। ন্যান্সির খেলার জায়গা হলো বাড়ির সামনের লন লাগোয়া বাগান। তার তেমন বন্ধু নেই, আর ন্যান্সি একা খেলতেই ভালোবাসে। গেট খোলার আগে গোলাপের ঝাড়টার পাশে একটা কেন্নকে শরীর গোল করে মটকা মেরে পড়ে থাকতে দেখেছে সে। দাদুর ভয়ে ওটার দিকে নজর দিতে পারেনি ন্যান্সি। লাল টকটকে রঙের কীটটাকে দেখলেই গা ঘিন ঘিন করে ওর। দেখলো এখনো আগের জায়গায় পড়ে আছে কেন্ন। তীব্র বিতৃষ্ণা নিয়ে ওটার দিকে তাকিয়ে ন্যান্সি বলল, ও গোল্ডিবু। সাথে সাথে ভ্যানিশ হয়ে গেল কেন্ন। এবার খুশি মনে ঘরে ঢুকলো ন্যান্সি। মা ডাকছেন। লক্ষ্মী মেয়ের মতো রাতের খাবারটা খেয়ে নিল ন্যান্সি, কিন্তু দুধ খেতে ইচ্ছে করছে না। মা কঠিন গলায় বললেন, রোজ দুধ খাওয়ার সময় বাহানা, এই জন্যই তো এমন কাঠি হচ্ছ দিন দিন। নাও দুধ খেয়ে নাও। ন্যান্সি বেজার মুখ করে কিছু বলতে যাচ্ছিল, এমন সময় ভেতর ঘরে বেজে উঠল ফোন। মা ধরতে গেলেন। ন্যান্সি গ্লাসের দুধের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো, গভীর গলায় বলল, ও গোল্ডিবু। দুধটুকু উবে গেল গ্লাস থেকে। হাসি মুখে বিছানায় গেল ন্যান্সি। বাবা মাকে চুমু খেয়ে ঘুমিয়ে পড়ল দ্রুত। তবে ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখল না সে। এই যে একটার পর একটা অবাক করা ঘটনা ঘটল, কেউ কিন্তু তা লক্ষ্য করল না। নিখিল ব্রহ্মাণ্ডের কোথাও ছন্দপতন হলো না, কেউ আঁতকে উঠল না ভয়ে। অবিশ্বাসে কারো চোখও বড় হলো না। অ্যাংলিকান চার্চের রেভারেন্ড জর্জ বার্কলে, যিনি দর্শনের ওপর বই লিখেছেন এবং মারা গেছেন 1753 খ্রিস্টাব্দে, তার কথাও কারো মনে পড়ল না। পরদিন ফ্রেশ মুড নিয়ে ঘুম ভাঙল ন্যান্সির। তাকে সকালের নাস্তা খাওয়াতে কোনো রকম ঝক্কিও পোহাতে হলো না ন্যান্সির মায়ের। জেলি মাখানো ব্রেড, ডিম পোচ আর কলা খেলো সে নীরবেই। শুধু সুজির হালুয়ার প্লেটের দিকে তাকালো বিরক্তি নিয়ে। সপ্তাহে 4 দিন নাস্তায় তাকে বিশ্রিয়ে জিনিসটা খেতেই হয়। আজ সেই রুটিনের শেষ দিন, কিন্তু পেট ভরে গেছে ন্যান্সির। অথচ টেবিল ছেড়ে ওঠার উপায় নেই। মা তার মুখোমুখি বসে আছেন, তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের খাওয়া দেখছেন। ন্যান্সিকে এবার বাঁচিয়ে দিল দুধওয়ালা। সে কড়া নেড়ে হাঁক ছাড়ল, ম্যাডাম দুধ নেন। ন্যান্সির মা দুধ আনতে গেলেন। এসে দেখেন হালুয়ার বাটি শূন্য। খুশি হয়ে গেলেন তিনি। আদর করে চুমু খেলেন মেয়েকে। ন্যান্সি শুধু হাসলো মুখ টিপে। চমৎকার ঝকঝকে সকাল। বাড়ির পেছন দিকে চলে এলো ন্যান্সি। এদিকে দেয়ালটাকে আরো উঁচু করে কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে দেবেন বলে ইট সুরকি বালু এনে গাদা করে রেখেছেন ন্যান্সির বাবা। এখানেও খেলা করার নতুন জায়গা পেয়ে গেছে ন্যান্সি। সে মহা উৎসাহে বালু দিয়ে প্রাসাদ নির্মাণ শুরু করে দিল। গান গাইতে গাইতে কাজটা করছে ন্যান্সি। হঠাৎ সেখানে হাজির হলো পাশের বাড়ির চার্লস। ন্যান্সি তার দিকে তাকিয়ে মিষ্টি হাসলো। তবে তার বুকের ভেতর গুড়গুড় ডাকতে শুরু করেছে শঙ্কার মেঘ। চার্লস ন্যান্সির চেয়ে 1 বছরের ছোটই হবে, কিন্তু ভয়ানক পাজি। সে এসেই আছাড় খেল ন্যান্সির সদ্য তৈরি করা বালুর ঘরে। ন্যান্সির মুখ থেকে নিভে গেল হাসি, রাগ ফুটল চোখের তারায়। কিন্তু তার নীরব শাসন বিন্দুমাত্র পাত্তা না দিয়ে চেঁচাতে শুরু করলো চার্লস, সাবধান, শত্রুর হাত থেকে সাবধান, ব্যাটম্যানরা আক্রমণ করতে আসছে, শিগগির পালাও। ন্যান্সি মাথা নেড়ে বলল, কোথাও পালাবে না সে। তাহলে চলো সিন্দাবাদ সাজি, আমি সিন্দাবাদ, তুমি মিভ। উত্তেজনায় লাফাতে শুরু করেছে চার্লস। এই যে আমার তরবারি বলে অবিকল টিভি সিরিজের সিন্দাবাদের মতো একটা তরবারি সাঁই সাঁই ঘোরাতে শুরু করলো সে। ওই দেখো দস্যু জিঙ্গালা আসছে, সাবধান সাবধান সাবধান। না শয়তান, মিভকে তোর হাতে কিছুতেই ছেড়ে দেব না। এবার প্রকাণ্ড এক লাফ মারল চার্লস অদৃশ্য শত্রুকে উদ্দেশ্য করে। তার পায়ের চাপে ভর্তা হয়ে গেল ন্যান্সির বালুর ফোয়ারা। কাঁদো কাঁদো হয়ে গেল ন্যান্সির চেহারা। কোনো মতে চোখের জল আটকে বলল, চার্লস ভালো হবে না বলছি। কি ভালো হবে না? তলোয়ার বাগিয়ে এলো চার্লস। রীতিমতো হুমকির সুরে বলল, তোমাকে আমি দস্যু জিঙ্গালার হাত থেকে বাঁচাতে চাইছি, আর তুমি আমাকে ভয় দেখাচ্ছ। কি করবে শুনি? এখান থেকে চলে যাও, কর্কশ গলায় বলল ন্যান্সি। না গেলে তোমার খবর আছে। চার্লস ভাবল ন্যান্সি হয়তো তার মার কাছে নালিশ করবে। সে ওসবের থোড়াই কেয়ার করে। সে জানে ন্যান্সি নালিশ করলেও তার মা তাকে কিছুই বলবে না। সে চিৎকার করে উঠল,
ওই যে দস্যু জিঙ্গালা এসে পড়েছে, তবে রে শয়তান, এবার দেখাচ্ছি মজা। বিপুল উৎসাহে চার্লস কোপ মারল দস্যু জিঙ্গালাকে উদ্দেশ্য করে। তাতে অদৃশ্য দস্যু সর্দারের কিছুই হলো না, কিন্তু লক্ষ্যভ্রষ্ট কোপ গিয়ে পড়ল ন্যান্সির অতি যত্নে গড়া সর্বশেষ বালুর প্রাসাদে, এবং তাসের ঘরের মতোই ওটার দফারফা হয়ে গেল। প্রচণ্ড রাগে এবং সব হারানোর বেদনায় শোকার্ত ন্যান্সি চেঁচিয়ে উঠল, ওগোলডিবু! মুহূর্তেই বাতাসের সাথে মিশে গেল চার্লস। সব আবার আগের মতো শান্ত ও নীরব হয়ে গেল। ন্যান্সি নতুন করে তার বালুর প্রাসাদ তৈরির কাজে মন দিল। ঘণ্টাখানেক পরে ঘরে ঢুকলো সে। খিদে পেয়েছে, বিস্কুট খাবে। ন্যান্সির মা জিজ্ঞেস করলেন, চার্লস কোথায়? ও তোমার সাথে খেলছিল না? বিস্কুটে কামড় দিয়ে উদাস গলায় ন্যান্সি বলল, ওকে আমি ওগোলডিবু বললাম, আর ও চলে গেল। ন্যান্সির মা মেয়ের কথা শুনে হাসলেন। হেসেলে ঢুকলেন তিনি। অনেক কাজ পড়ে আছে। এখানেই মারাত্মক ভুলটা করলেন। তার উচিত ছিল চার্লসের ব্যাপারে আরও খোঁজ খবর নেওয়া, কারণ ন্যান্সির কাছে চার্লসকে অদৃশ্য করে দেওয়ার ব্যাপারটি স্বাভাবিক মনে হলেও বিশপ বার্কলে যদি বেঁচে থাকতেন, এই ঘটনা দেখলে আঁতকে উঠতেন ভয়ে। 1685-তে জন্ম বিশপ বার্কলের দার্শনিক এই রেভারেন্টটি তার দর্শনের বইতে বলে গেছেন, পদার্থের অস্তিত্ব রয়েছে, কারণ মানুষ তার অস্তিত্ব আছে বলে মনে করে। কিন্তু ন্যান্সি সম্ভবত দুর্লভ একটি গুণের অধিকারিণী হয়ে পড়েছে। সে ইচ্ছে করলেই ভাবতে পারছে অমুক জিনিসটির অস্তিত্ব নেই। তার ভাবনাটা এত জোরালো এবং আত্মবিশ্বাসে ভরপুর যে সত্যি সেই জিনিসের অস্তিত্ব আর থাকছে না। এরকম প্রচণ্ড আত্মবিশ্বাসী ভাবনা প্রাপ্তবয়স্কদের নেই। এমন জোরালোভাবে ভাবার ক্ষমতাও তাদের নেই। বিশপ বার্কলের তত্ত্ব অনুযায়ী পদার্থকে নিশ্চিহ্ন করে দেওয়ার এই ক্ষমতাটি আসলে এক ধরনের প্রাকৃতিক বিস্ফোরণ। ন্যান্সি চাইলেই যে কোনো পদার্থকে অদৃশ্য করে দিতে পারছে। আমরা সবাই মনে মনে কত কিছুই তো কামনা করি, কিন্তু পাই না। ন্যান্সি যা চাইছে তা পাচ্ছে। দুপুরবেলা চার্লসের মা এলেন ছেলের খোঁজে। খানিক চার্লস চার্লস, এই চার্লি বলে নানা সুরে গুণধর সন্তানকে ডেকে চললেন তিনি। শেষে সাড়া না পেয়ে ন্যান্সিদের ঘরে ঢুকলেন। ন্যান্সি তখন ফিশ বল খাচ্ছে মজা করে। ন্যান্সির মা গেলেন চার্লসের মার সাথে কথা বলতে। ন্যান্সি শুনল মা বলছেন, কই না তো, চার্লসকে সকালের পর আর দেখিনি তো। ন্যান্সির সাথে খেলা করছিল ও। তারপর সে চলে যায়। গলা বাড়ালেন তিনি, মামুনি তুমি জানো চার্লস কোথায় গেছে? না মাম্মি, গানের সুরে বলল ন্যান্সি। আরেকটা বল তুলে নিল হাতে। ফিশ বল ওর খুব প্রিয়। একটু পরে ন্যান্সির মা এলেন ওর কাছে। ভুরু কোঁচকালেন, বললেন, ভাবছি ছেলেটা কোথায় গেল। দুষ্টু হলেও চার্লস তো কখনো বাড়ির বাইরে যায় না। ও কোথায় গেছে তুমি সত্যি দেখনি? এদিক ওদিক মাথা নাড়ল ন্যান্সি। কারোর সাথে যেতেও দেখনি? অস্বস্তি নিয়ে প্রশ্ন করলেন তিনি। চোখ বুজে ফিশবল চিবুতে চিবুতে আবার দুপাশে মাথা নাড়ল ন্যান্সি। না, জবাব দিল সে। আমি ওকে বললাম ওগোলডিবু, আর ও চলে গেল। ন্যান্সিকে আর এ নিয়ে প্রশ্ন করলেন না ন্যান্সির মা, তবে তাকে অসন্তুষ্ট দেখালো। চার্লসের মা তার ছেলেকে খুঁজে না পাবার দোষ না আবার ন্যান্সির কাঁধে চাপিয়ে দেন। মহিলা ঝগড়াটে আছেন বেশ। তাকে ন্যান্সির মা তেমন পছন্দ না করলেও পড়শি হিসেবে যতটুকু সৌজন্য দেখানোর দরকার সেটুকু দেখিয়ে চলেন। শত হলেও এ পাড়ায় চার্লসরা আছে অনেক দিন ধরে, আর তাঁরা এসেছেন বলতে গেলেই সেদিন। ন্যান্সিকে নিয়ে বিকেলে বেরোলেন ন্যান্সির মা। ড্রিম প্লাজার সবচেয়ে বড় পোশাকের দোকান আস্টিনে প্রচণ্ড ভিড়। তারা সব রকম পোশাকের মূল্যহ্রাস ঘোষণা করেছে। ওই দোকানে অনেক কষ্টে ন্যান্সিকে নিয়ে ন্যান্সির মা ঢুকেছেন। কোত্থেকে পাহাড়ের মতো শরীর নিয়ে এক মহিলা প্রায় হুমড়ি খেয়ে পড়ল রোগা পাতলা ন্যান্সির গায়ে। ধাক্কার চোটে ন্যান্সি ছিটকে গেল কাউন্টারের এক কোনায়। ব্যথায় কেঁদে ফেলল সে। সজল চোখে ঠিকরে বেরুলো আগুন। মানুষ পর্বতের দিকে তাকিয়ে ফোঁপাতে ফোঁপাতে বলল, ওগোলডিবু। নেই হয়ে গেল মোটা মহিলা। ভয়ে বিস্ময়ে চেঁচিয়ে উঠল একটা নারী কণ্ঠ, কিন্তু চোখের সামনে ঘটে যাওয়া দৃশ্যটা যেন বিশ্বাস করতে চাইল না কেউ। ওদিকে পেছন থেকে হুড়মুড় করে কারা যেন ঢুকে পড়ল ভেতরে। চোখের পলকে মোটা মহিলার ফাঁকা জায়গাটা পূরণ হয়ে গেল। ন্যান্সি বেরিয়ে আসতে যাচ্ছিল, আবার আটকা পড়ে গেল কাউন্টারের ধারে। ওর মা কোনো রকমে মেয়েকে টেনে হিঁচড়ে বের করে আনলেন দঙ্গলের মাঝ থেকে। ন্যান্সির খুবই মন খারাপ হয়ে গেল দেখে।
তার মাথার ঝালর দেয়া হ্যাটটা কুঁচকে ভাঁজ নষ্ট হয়ে গেছে। তোকে নিয়ে ভিড়ের মধ্যে ঢোকা উচিত হয়নি রে মা, আফসোস করলেন ন্যান্সির মা। চলো আমরা উপরে যাই, ওদিকে লোকজন মনে হয় কম। প্লাজার চলন্ত সিঁড়িতে পিঁপড়ের মতো মানুষ, সে তুলনায় লিফটে ভিড় কম। ন্যান্সির মা ওকে নিয়ে লিফটের দিকে এগোলেন। ন্যান্সির দুর্ভাগ্য নাকি ওদের নিয়তি কে জানে। ন্যান্সির মা মেয়েকে নিয়ে মাত্র লিফটে ঢুকেছেন। কোত্থেকে একটা পরিবার, বুড়ো ধাড়ি বাচ্চা মিলিয়ে জনা আটেক তো হবেই, হুড়হুড়িয়ে ঢুকে পড়ল ভেতরে, বেচারি ন্যান্সিকে একেবারে চিড়ে চ্যাপটা করে দিয়ে। আতঙ্কিত ন্যান্সি সভয়ে চিৎকার করে উঠল, ও গোল্ডিবু! লিফটে ওর মা, মেয়ে এবং লিফটম্যান ছাড়া আর কেউ রইল না। চোখের সামনে থেকে জলজান্ত 7-8 জন মানুষকে অদৃশ্য হয়ে যেতে দেখে মুখ হা হয়ে গেল লিফটম্যানের। হা হয়েই থাকলো, অনায়াসে একটা পেস্ট্রি ঢুকিয়ে দেয়া যাবে তার মুখের ভেতর। ন্যান্সির মার চোখ জোড়া রোদ চশমার আড়ালে বড় বড় হয়ে গেল। তিনি চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাটা বিশ্বাসই করতে পারছেন না। সানগ্লাসটা খুলে রুমাল দিয়ে ঘষে ঘষে মুছলেন কাঁচ জোড়া। বিড়বিড় করে কি যেন বললেন। আর ন্যান্সি, ওর কোনো ভাবান্তর নেই, বরং বিশ্রী চাপাচাপির হাত থেকে রক্ষা পেয়ে তাকে খুশি এবং সন্তুষ্ট দেখাচ্ছে। খুশির কারণ তাকে আর ভিড়ের মধ্যে পড়তে হবে না। আর সন্তুষ্টি বোধ করছে এই ভেবে সে জানে ভিড়ের মধ্যে পড়লেও দিব্যি নিজের জন্য জায়গা করে নিতে পারবে সে। লিফট 3 তলায় চলে এলো। কেউ কোনো কথা বলল না। ন্যান্সির মা দ্রুত একটা স্ন্যাক্সের দোকানে ঢুকলেন। মেয়েকে মিল্কশেক কিনে দিয়ে শূন্য চোখে তাকিয়ে রইলেন গ্লাস ডোরের বাইরে। গরমে নিশ্চয়ই চোখে ধাঁধা দেখেছেন, ভাবছেন ন্যান্সির মা। বাইরে যা কড়া রোদ, তাপের চোটে মগজ গলে যাওয়ার উপক্রম। প্রচণ্ড গরম থেকে তিনি হঠাৎ ঢুকে পড়েছেন শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে। হঠাৎ গরম থেকে হঠাৎ ঠান্ডা, ব্রেনে নির্ঘাত কোনো প্রতিক্রিয়া ঘটিয়েছে। ডিলুশন না ভ্রম কি যেন বলে, ওটা হয়েছে তার, ইত্যাদি নানা কথা ভেবে সান্ত্বনা পেতে চাইছেন ন্যান্সির মা। কিন্তু ভেতরের কাঁপুনিটা কিছুতেই কমানো যাচ্ছে না। ওদিকে ন্যান্সির মিল্কশেক খাওয়া শেষ। মার কনুই ধরে টান দিল সে, মাম্মি চলো। 3 তলার একটা গার্মেন্টসের দোকান থেকে ন্যান্সির জন্য একটা ড্রেস কিনলেন ন্যান্সির মা। তার নিজের জন্যও কিছু কেনাকাটার দরকার ছিল, কিন্তু ইচ্ছে করছে না। তিনি ঠিক করেছেন বাসায় ফিরেই তাদের পারিবারিক বন্ধু সাইকিয়াট্রিস্ট জো হর্টকে ফোন করবেন। চোখের সামনে থেকে 7-8 জন মানুষ গায়েব, এর ব্যাখ্যা কি? মাগো, ভাবতেই দেখো গায়ে কাঁটা দিয়ে উঠছে। পেনসিলভেনিয়া অ্যাভিনিউতে এসে জ্যামে পড়ে গেল ন্যান্সিরা। যানজটকে আরও ভয়ানক করে তুলেছে আর্ট ইনস্টিটিউটের একটি দল। সম্ভবত আজ তাদের প্রতিষ্ঠা বার্ষিকী জাতীয় একটা কিছু। অনেক ছেলে মেয়ে রঙে চঙে পোশাক পরে, কেউ সং সেজেছে, কেউ ঢোল বাজাচ্ছে, কেউ বা বাঁশিতে ফোঁ দিচ্ছে। সব মিলে এলাহি কাণ্ড। তবে ন্যান্সিকে সবচেয়ে আকর্ষণ করলো ড্রাগনটা। ড্রাগনটা বিশাল, ঘাটটাই হবে কমপক্ষে 20 ফুট লম্বা। তার ক্যানভাস দিয়ে তৈরি ঘাড়ের শেষে জোড়া লাগানো মাথাটার আয়তন 5 ফুটের কম হবে না। মাথায় আবার ছোট ছোট শিংও আছে। চোখ জোড়া বড় পিরিচের সমান, যেন জ্বলছে। নাকের ফুটো দিয়ে হঠাৎ হঠাৎ গলগল করে বেরিয়ে আসছে ধোঁয়া। ড্রাগন ঘাড় নাড়ছে, সেই সাথে এপাশ ওপাশ দুলছে মাথা। মাঝে মাঝে ছুটে যাচ্ছে পথচারী, ট্যাক্সি বা গাড়ির আরোহীদের দিকে। বাচ্চারা ভয় এবং উত্তেজনায় চেঁচিয়ে উঠছে। গোটা ব্যাপারটা একই সাথে রোমহর্ষক এবং মজাদার মনে হলো ন্যান্সির কাছে। সে গাড়ির মধ্যে স্থির হয়ে বসে থাকতে পারছে না, লাফিয়ে উঠছে বারবার। ড্রাগনটা হঠাৎ ছুটে এলো ন্যান্সির দিকে। বিকট লম্বা মুখটা একেবারে ওর মুখের সামনে। সশব্দে নাক দিয়ে ধোঁয়া ছাড়ল রূপকথার দানব। চোখ জোড়া ভাটার মতো জ্বলছে। কয়েক সেকেন্ড স্থির হয়ে তাকিয়ে রইল ওর চোখে চোখ রেখে। খিলখিল হেসে উঠল ন্যান্সি, গলা ফাটিয়ে চেঁচালো, ও গোল্ডিবু! দিড়িম শব্দে রাস্তার উপরে এক হাঁড়ি ফাটল। ধোঁয়ার মেঘ উঠল ওটা থেকে। এক লোক চিত হয়ে পড়ে গেল, সেই সাথে একটা মোটর ট্রাকও ছিটকে গেল। জিনিসটা এতক্ষণ ড্রাগনের শরীরের মধ্যে লুকানো ছিল। লোকটা হাঁচড়ে পাঁচড়ে উঠে বসল। বোকার মতো তাকিয়ে আছে শূন্য হাতের দিকে। কয়েকটা রশি ছিল তার হাতে, ওগুলো দিয়ে এতক্ষণ ড্রাগনের কাঁধ আর মাথা নাড়াচ্ছিল সে। রশিটা অদৃশ্য। সেই রশি ধরে রাখা 4 জন মানুষও যেন মিলিয়ে গেছে শূন্যে। এরা মোটর ট্রাকটার উপরে ছিল। ক্যানভাসের নিচে তারাই ড্রাগন সেজে বাচ্চাদের ভয় দেখাচ্ছিল।
এখন ড্রাগন নেই, ওরাও নেই। 20 ফুট লম্বা ড্রাগন হঠাৎ চোখের সামনে থেকে নেই হয়ে যাবার পরে পেনসিলভানিয়া এভিনিউতে যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হলো তা ভাষায় প্রকাশ করার নয়। দীর্ঘ যানজটে যারা পেছনে ছিল তারা বুঝতে পারল সামনের দিকে মারাত্মক কিছু একটা ঘটে গেছে, যার জন্য বিকট হই হল্লার আওয়াজ ভেসে আসছে। লম্বা নির্জীব পাইথনের মতো বিশাল জট হঠাৎ ঝাঁকি খেলো, যেন খুলে যেতে লাগলো গেটগুলো। উন্মাদের মতো ছুটাছুটি শুরু করে দিল নানা সাইজের বাহন এবং নানা কিসিমের পথচারী। কিভাবে যে ওই নরক থেকে মেয়েকে নিয়ে বেরিয়ে এলেন ন্যান্সির মা নিজেই জানেন না। বাসায় ফিরে থ হয়ে বসে রইলেন ন্যান্সির মা, স্রেফ বোবা বনে গেছেন। ন্যান্সির বাবা তার উদ্ভ্রান্ত চেহারা দেখে কি হয়েছে বলতে লাগলেন। ন্যান্সিও অবাক হয়ে জানতে চাইল, মাম্মি তোমার কি হয়েছে? হঠাৎ চেঁচিয়ে উঠলেন ন্যান্সির মা, জো হল্টকে খবর দাও জলদি, আমি পাগল হয়ে যাচ্ছি, আমাকে সাইকিয়াট্রিস্ট দেখাও। বলে সোফার ওপর নেতিয়ে পড়লেন তিনি চোখ বুজে। ন্যান্সির বাবা বলতে এসেছিলেন এখনো চার্লসের খোঁজ পাওয়া যায়নি, ও বাড়িতে মরা কান্নার রোল উঠেছে। কিন্তু স্ত্রীর অবস্থা দেখে ভয় পেয়ে গেলেন তিনি। স্ত্রী তার প্রশ্নের জবাব দিচ্ছেন না দেখে মেয়ের দিকে ফিরলেন ন্যান্সির বাবা। কি হয়েছে রে? ন্যান্সি জবাব দেবার আগেই চোখ খুললেন ন্যান্সির মা, উঠে বসলেন, চোখ বড় বড় করে বললেন, আমি পাগল হয়ে যাচ্ছি, জো হল্টকে শিগগির খবর দাও। অদ্ভুত সব জিনিস ঘটতে দেখেছি আজ, যার ব্যাখ্যা উনি ছাড়া কেউ দিতে পারবেন না। জলদি ওনাকে ফোন করো। আবার চোখ বুঝলেন তিনি, শ্বাস ফেলছেন ঘন ঘন। ন্যান্সির বাবা এক দৌড়ে বেডরুমে ঢুকলেন, ডায়াল করলেন সাইকিয়াট্রিস্ট জো হল্টের নাম্বারে। তার গলায় জরুরি আবেদন এমন ব্যাকুলভাবে ফুটে উঠল যে 10 মিনিটের মধ্যে নিজের বাসা থেকে ন্যান্সিদের বাড়িতে হাজির হয়ে গেলেন জো হল্ট। তাড়াহুড়োর চোটে ভদ্রলোক বাথরুমের স্যান্ডেল পরেই চলে এসেছেন। মাথায় চিরুনি চালানোর সময়ও পাননি। চুলগুলো কাকের বাসা হয়ে আছে, তাকে দেখাচ্ছে একটা পাগলের মতো। কি হয়েছে? উদ্বিগ্ন গলায় জানতে চাইলেন তিনি। অবিশ্বাস্য গল্পটা খুলে বললেন ন্যান্সির মা। মোটা মহিলার কথা বলতে গিয়ে শিউরে উঠলেন তিনি। বিস্মিত চোখে তাকালেন ন্যান্সির দিকে। অসহায় একটা ভঙ্গি করলো ন্যান্সি। আমার দিকে ওভাবে তাকাচ্ছ কেন মাম্মি? আমি মহিলার কিছু করিনি তো, শুধু বলেছি ওগোল ডিবু। তারপর আমার চোখের সামনে থেকে লিফট ভর্তি মানুষ কর্পূরের মতো উবে গেল। মা গো! হঠাৎ ফুঁপিয়ে উঠলেন তিনি। ন্যান্সিকে দেখিয়ে বললেন, ও কি যেন বলল, আর সাথে সাথে ম্লান গলায় ন্যান্সি বলল, আমার কোনো দোষ ছিল না মাম্মি, ওরা আমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল, আর তাই ওদের বলেছি ওগোল ডিবু। চার্লসটাও আমাকে অমন ডিস্টার্ব করছিল, ওকে ওগোল ডিবু বলতে সেও চলে গেল। রীতিমতো ঝাঁকি খেলেন ন্যান্সির মা। বিস্ফারিত হয়ে গেছে চোখ। হঠাৎ শান্ত হয়ে গেলেন তিনি। হাত ধরে কাছে টানলেন মেয়েকে, নরম গলায় শুধালেন, তাই নাকি সোনা? জো হল্টের দিকে মুখ তুলে চাইলেন। দেখলেন মিস্টার হল্ট, শুধু আমি নই, আমার ছোট্ট মেয়েটার মাথায়ও গোলমাল পাকিয়ে গেছে। আগে ওকে দেখুন, তারপর আমাকে। জো হল্ট ন্যান্সির রেশমি চুলে হাত বোলাতে বোলাতে মধুর গলায় বললেন, তাহলে মামনি তুমি জিনিসপত্র অদৃশ্য করে দিতে পারো? বেশ বেশ, তা কিভাবে কাজটা করো বলবে আমাদের? মিষ্টি হাসলো ন্যান্সি। জো আঙ্কেলকে তার খুব পছন্দ। যখনই বাসায় আসেন ন্যান্সির জন্যে ক্যাডবেরি নিয়ে আসতে ভোলেন না কখনো। সে মিস্টার রিগানের জাদুর গল্প শোনালো। দাদুর মতো আমিও কয়েনটার দিকে তাকিয়ে বললাম, ওগোল ডিবু। হাসিটা মুখে ধরে আছে ন্যান্সি। ব্যাস, ওটা অদৃশ্য হয়ে গেল। তারপর ওগোল ডিবু বললাম কেন্নটাকে, দুধের গ্লাসটাকে, সুজির হালুয়ার বাটিটাকে, চার্লসকে, এক মোটা মহিলাকে, লিফটের লোকগুলোকে এবং সবশেষে ড্রাগনটাকে। কাজটা খুব সহজ, করে দেখাবো? গুঙিয়ে উঠলেন ন্যান্সির মা। জো হল্ট বেশ মজা পেয়েছেন, বললেন, নিশ্চয়ই দেখবো আমরা। আচ্ছা, ওই ফুলদানিটাকে অদৃশ্য করে দিতে পারবে তুমি? সোফার পাশে রাখা খুবই সুন্দর একটা ফ্লাওয়ার ভাসের দিকে ইঙ্গিত করলেন তিনি। এটা ন্যান্সির মা গত বছর বেইজিং বাণিজ্য মেলা থেকে $2000 দিয়ে কিনেছেন। বাধা দিলেন তিনি, না ওটা থাক। তারপর কি মনে করে বললেন, ঠিক আছে সোনা, ওটাকে অদৃশ্য করে দিতে পারো তুমি। মধুর হাসি হেসে তার মার সবচেয়ে প্রিয় জিনিসের একটি, চীনের মিং ডাইনেস্টির ফুলদানিটির দিকে তাকালো ন্যান্সি। বলল, ওগোল ডিবু, এবং যথারীতি $2000 দামের ফুলদানিটা অদৃশ্য হয়ে গেল।
রাত 2টোর সময় কুকুর বেড়াল বৃষ্টিতে কাক ভেজা হয়ে ন্যান্সির বাবা তার বন্ধু জো হল্টকে নিয়ে মিস্টার রেগানের বাড়িতে এলেন। আপনাকে আমাদের বাসায় যেতে হবে স্যার, তাকে ঘুম থেকে তুলে বললেন ন্যান্সির বাবা। যে সাইকোলজিক্যাল অ্যাকোসমিস্টিক আইডিয়া পেয়েছে ওটা তার মন থেকে দূর করে দিতে হবে। জো হল্ট কর্কশ গলায় বললেন, আইডিয়া নয়, অ্যাবিলিটি, ক্ষমতা। এটা সাইকোকাইনেটিক অ্যাবিলিটি। গলা চড়িয়ে জানতে চাইলেন মিস্টার রেগান। হেয়ালি না করে আসল কথা বলুন। ন্যান্সির কি হয়েছে? অসুস্থ হয়ে পড়েছে? তাহলে শিগগির চলুন। রেইনকোটটা বগল দাবা করে পাজামার কষি বাঁধতে বাঁধতে প্রায় ছুটে বেরিয়ে এলেন তিনি ঘর ছেড়ে। বৃষ্টির বেগ বেড়েছে আরও। গুরুগম্ভীর আওয়াজে বাজ পড়ল দূরে কোথাও। গাড়ি নিয়ে এসেছেন জো হল্ট। রেগান সাহেব গাড়িতে উঠে বসতে ঝড়ের গতিতে তিনি ছুটিয়ে চললেন টয়োটা করোলা। মিস্টার রেগান প্রায় ধমকের সুরে প্রশ্ন করলেন, ন্যান্সির অবস্থা কি? অসুস্থ হয়ে পড়ল কখন? ও খালি ওগলডিবু বলে, গুঙিয়ে উঠলেন ন্যান্সির বাবা। আর যাকে উদ্দেশ্য করে বলে সেই অদৃশ্য হয়ে যায়। ঘোঁত করে উঠলেন অবসরপ্রাপ্ত বিচারপতি। ওগলডিবু বলে তো কি হয়েছে? আমিও তো বলি কথাটা। ন্যান্সিকে আমিই শিখিয়েছি মন্তরটা। আর সর্বনাশটাও হয়েছে সেখানে। ঢোক গিলে বললেন সাইকিয়াট্রিস্ট, আপনি ওকে কয়েন ভ্যানিশ করার জাদু শিখিয়েছেন। ন্যান্সি সেটাই বিশ্বাস করেছে। এটাকে মনোবিজ্ঞানের ভাষায় বলে ভাববাদী অবস্তুবাদ। উফ! আঁতকে উঠলেন তিনি হুইল ঘোরাতে ঘোরাতে। অল্পের জন্যে একটি টেলিফোন বারের সাথে ধাক্কা খেতে গিয়েও শেষ মুহূর্তে রক্ষা পেয়ে গেল গাড়িটা। সাত করে ওটাকে পাশ কাটিয়ে গেল। ওটা বিশপ বার্কলের তত্ত্ব। আবার গুঙিয়ে উঠলেন ন্যান্সির বাবা। জো বইটা দেখিয়েছে আমাকে। দার্শনিক রেভারেন্ড বিশপ বার্কলে বলেছেন, মন বা চিন্তা চেতনা ছাড়া কোনো পদার্থের অস্তিত্ব থাকা সম্ভব নয়। পদার্থের অস্তিত্ব অনুভব করার জন্য মনের ভেতর গভীর বিশ্বাস থাকতে হবে। এ ব্যাপারটার সত্যাসত্য নিয়ে লক, হিউম, কান্ট, হেগেলের মতো বিশ্বখ্যাত দার্শনিকরা অনেক তর্ক করেছেন। রাস্তায় প্রায় হাঁটু পানি। বাধ্য হয়ে স্পিড কমাতে হলো জো হল্টকে। চাকার টানে ফোয়ারার মতো পানি ছুটছে রাস্তার দুই পাশে। আর ঝুমঝুম বৃষ্টির তো বিরতিই নেই। অতীন্দ্রিয় ক্ষমতা, ঢোক গিললেন সাইকিয়াট্রিস্ট। প্রচণ্ড বিশ্বাস করার দুর্লভ ক্ষমতাটা পেয়ে গেছে ন্যান্সি। সে বিশ্বাস করে পদার্থকে বাতাসের সাথে মিশিয়ে দেবার ক্ষমতা তার আছে। আপনি ওগলডিবু বলে কয়েন উধাও করে দিয়েছেন। ন্যান্সি বিশ্বাস করেছে ওটা সত্যিই জাদু। বিশপ বার্কলের তত্ত্ব অনুযায়ী কেউ যদি মনে প্রাণে পদার্থের অস্তিত্বকে অস্বীকার করতে চায় সে পারবে। কিন্তু প্রাপ্তবয়স্কদের মনে গলদ রয়েছে সন্দেহ। ন্যান্সির বাস ফ্যান্টাসির জগতে। ফ্যান্টাসিকেই সে সত্যি করে দেখছে। আর তাই এই অদ্ভুত জিনিসগুলো ঘটছে। থ্যাংক গড এই ক্ষমতাটা শুধু ন্যান্সিরই আছে। অন্যদের দুর্লভ ক্ষমতাটা থাকলে পৃথিবীর কি দশা হতো ভেবে শিউরে উঠলেন জো হল্ট। সাদা চুলে হাত বুলাতে বুলাতে মিস্টার রেগান শুধু শব্দ করলেন, বাসায় পৌঁছাতে তার জানা হয়ে গেল ন্যান্সিকে এই মহা সমস্যার হাত থেকে উদ্ধার করতে হলে কি করতে হবে। মিস্টার রেগানকে দেখে বুক থেকে 10 মণি পাথরটা নেমে গেল ন্যান্সির মার। আপনি এসেছেন, এত খুশি হয়েছি আমি। কৃতজ্ঞতায় গলা বুঝে এলো তার। ন্যান্সি কোথায়? ঘুমোচ্ছে? জিজ্ঞেস করলেন রেগান। জি, লিভিং রুমের অবস্থা হয়েছে গোয়াল ঘরের মতো। ন্যান্সির মার শখের পিয়ানোটা অদৃশ্য। দেয়ালে ভ্যান গখ আর বার্তোচেল্লির 2টি চমৎকার রিপ্রিন্ট ছিল, তাও নেই। এক সেট সোফা মিশে গেছে বাতাসে। বাকি সব জিনিসপত্র এলেবেলে অবস্থায় পড়ে আছে। আমরা ব্যাপারটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়েছিলাম, মুখ অন্ধকার করে বললেন জো হল্ট। ন্যান্সি ফুলদানিটাকে অদৃশ্য করে দিল। ব্যাপারটা চোখের সামনে ঘটতে দেখেও বিশ্বাস হয়নি। তারপর পিয়ানোটাকেও ওগলডিবু বলল, গেল ওটাও। তারপর দেয়ালের চিত্রকর্ম 2টি। শেষের দিকে মজা পেয়ে যায় ন্যান্সি। যেন জিনিস অদৃশ্য করা মজার একটা খেলা। হাসি মুখে ও শুধু ওগলডিবু বলে চলেছিল। একবার আমার দিকেও তাকিয়েছিল। শিউরে উঠলেন তিনি। মিস্টার রেগানের বিশ্বাস হতে চাইছে না। এ কি অবস্থা! তিনি থ মেরে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ রিনরিনে কণ্ঠে দাদু ডাক শুনে ফিরে চাইলেন। লিভিং রুমের চৌকাঠে হাত রেখে দাঁড়িয়ে আছে ন্যান্সি। পরনে মিকি মাউসের ছবিওয়ালা গাঢ় নীল রাত পোশাক। ঘুম লেগে আছে চোখে, কিন্তু হাসি দিয়ে বুঝিয়ে দিল ন্যান্সি দাদুকে দেখে সে খুব খুশি। মাম্মি বলছিল তোমাকে নিয়ে আসতে বাসায় যাচ্ছে পাপা আর আঙ্কেল। আমি ঘুমাতে চাইনি, মাম্মি জোর করে ঘুম পাড়ালো। কেমন আছো মামনি?
সস্নেহে জানতে চাইলেন দাদু। এগিয়ে গেলেন ন্যান্সির দিকে। ভালো, মিষ্টি হাসলো ন্যান্সি। জানো, তোমার মতো আমিও জাদু শিখেছি, দেখবে? ভেতরে ভেতরে দারুণ চমকে গেলেও মুখে হাসি ফুটিয়ে মিস্টার রেগান বললেন, অবশ্যই দেখব। কি জাদু দেখাবে তুমি? ন্যান্সি কিছু বলার আগেই জো হল্ট বলে উঠলেন, ধরো তোমার দাদুর রেইনকোটটাকে অদৃশ্য করে দিলে, পারবে? র্যাকে ঝোলানো বর্ষাতির দিকে আঙুল তুলে দেখালেন তিনি। খিলখিল হাসল ন্যান্সি। নরম স্পষ্ট গলায় সেই ভয়ঙ্কর শব্দটা উচ্চারণ করল সে। দাদুর রেইনকোট উধাও হয়ে গেল র্যাক থেকে। ধপাস করে সোফায় বসে পড়লেন মিস্টার রেগান। ন্যান্সি তার হাঁটুর মধ্যে গিয়ে সিঁধল। চোখে বিস্ময় ফুটিয়ে ন্যান্সি বলল, দাদু কাঁপছো কেন? শীত লাগছে? ঢোক গিললেন মিস্টার রেগান। গলা খাকাড়ি দিয়ে বললেন, হ্যাঁ সোনা, বৃষ্টিতে ভিজেছি তো তাই শীত করছে। তবে রেইনকোটটা দরকার আমার, নইলে ঠান্ডায় কাবু হয়ে পড়বো যে মা। রেইনকোটটা ফিরিয়ে আনতে পারবে কি মামনি? এদিক ওদিক মাথা নাড়ালো ন্যান্সি। তোমার কোট কিভাবে ফিরিয়ে আনবো তা তো জানি না দাদু। মানে ধরো তুমি ওগোল ডিবুর বদলে অন্য একটা মন্ত্র পড়লে, তাহলে নিশ্চয়ই আমার কোটটা ফিরে আসবে। ওগোল ডিবুর বদলে কি বলবো? ধরো ওবিডেলাগু বলবে। ওবিডেলাগু বললেই আমার কোট ফিরে আসবে। দাঁড়াও দাঁড়াও, শুধু আমার কোট নয়, অন্য যাদেরকে তুমি ওগোল ডিবু বলেছ তাদেরকে ওবিডেলাগু বলে ফিরিয়ে আনো দেখি শোনা, তাহলে আরো মজা হবে, তাই না? না, বলল ন্যান্সি, চার্লসকে ফিরিয়ে আনবো না, ও খুব পাজি, আমার রাজপ্রাসাদ ভেঙে দিয়েছে। বিষম খেলেন জো হল্ট। ন্যান্সির মা মধুর গলায় বললেন, কিন্তু ও আর তোমার প্রাসাদ ভাঙবে না মা। তুমি খালি একবার ওবিডেলাগু বলে ওদের সবাইকে ফিরিয়ে নিয়ে এসো। ওদেরকে এনে দিলে আমাকে কি দেবে? ন্যান্সিও কম চালাক নয়, দাও মারার এ সুযোগ সে হারাবে কেন? তুমি যা চাইবে তাই, একসাথে বলে উঠলেন ওরা তিনজন। চার্লস একটা নতুন রকেট কিনেছে, ওটা এনে দাও, বলল সে। মনে মনে প্রমাদ গুনলেন ন্যান্সির বাবা মা। এখন রকেট পাবেন কোথায়? মিস্টার রেগান বললেন, মামনি অনেক রাত হয়েছে তো, সব দোকান বন্ধ। কাল সকালবেলায় তোমাকে নিউ মার্কেটে নিয়ে গিয়ে চার্লসের চেয়েও সুন্দর রকেট কিনে দেব। খুশি হয়ে গেল ন্যান্সি। দাদু যখন বলেছে কাল সকালেই সে তার জিনিস পেয়ে যাবে, ন্যান্সি এরপর একদম স্বাভাবিক গলায় শূন্যে হাত নেড়ে বলল, ওবিডেলাগু। ন্যান্সির কথা মাত্র শেষ হয়েছে, সাথে সাথে ঘটতে শুরু করলো অলৌকিক ঘটনাগুলো। প্রথমেই এলো মিং ডাইন্যাস্টির $2000 দামের ফুলদানি, যেন বাতাস ফুঁড়ে বেরুলো। তারপর মিস্টার রেগানের রেইনকোট, পিয়ানো, বিখ্যাত তৈলচিত্র দুটো, সোফা সেট ইত্যাদি ইত্যাদি। লন থেকে ভেসে এলো কচিকণ্ঠের চিৎকার, ওয়াও, ওটা চার্লস। হঠাৎ নিজেকে আবিষ্কার করেছে সে বৃষ্টি ভেজা বাগানে। চোখ বুঝলেন ন্যান্সির মা। কল্পনায় দেখার চেষ্টা করলেন এরপর কি কি ঘটছে। দেখলেন পাহাড় প্রমাণ শরীর নিয়ে এক মহিলা রাত দুপুরে হাজির হয়েছে ড্রিম প্লাজার নিচতলায়। একই সময় লিফটের মধ্যে সেই পরিবার এমন অসময়ে নিজেদেরকে দেখে নিশ্চয়ই বিস্ময়ে হতচকিত হয়ে পড়েছে। আর পেনসিলভানিয়া এভিনিউ, ওখানে নাইট গার্ডের চোখ কপালে উঠে গেল বলা নেই কওয়া নেই, জ্যান্ত একটা ড্রাগনকে নির্জন রাস্তায় দেখে। এমনকি সেই কেন্নটাও তার অদৃশ্য জায়গা থেকে ফিরে এলো গোলাপ ঝাড়ের পাশে। বৃষ্টির ফোঁটা গায়ে পড়তে কিলবিল করে সে এগোলো ঝাড়টার নিচে নিরাপদ আশ্রয়ের খোঁজে। খানিক পরে দেখা গেল মিস্টার রেগান তোষামদের সুরে ন্যান্সিকে বলেছেন, মামনি, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। তোমার ওগোল ডিবুতে আর কাজ হবে না, আমার জাদু শক্তি নষ্ট হয়ে গেছে, তোমারটাও তাই। এই দেখো না, এই কয়েনটা আমি ভ্যানিশ করতে পারছি না। বলে জো হল্টকে ইশারা করতেই তিনি পার্স খুলে দ্রুত একটা কয়েন ধরিয়ে দিলেন তার হাতে। মিস্টার রেগান কয়েনটা 2 আঙ্গুলের ফাঁকে ধরলেন, বললেন, ওগোল ডিবু, কিন্তু কয়েন তার হাতেই রয়ে গেল। খুবই হতাশ দেখালো ন্যান্সিকে। অবিশ্বাসের গলায় প্রশ্ন করল, সত্যি তোমার জাদু শক্তি নষ্ট হয়ে গেছে দাদু? হ্যাঁ, বললেন মিস্টার রেগান। এই দেখো, কয়েনটা ভ্যানিশ হচ্ছে না। কয়েনটার দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল ন্যান্সি, ওগোল ডিবু। বাবা, মা, জো হল্ট এবং মিস্টার রেগান লাফিয়ে উঠলেন একসাথে, কিন্তু অদৃশ্য হলো না কয়েন। স্বস্তির নিঃশ্বাস ফেলে মুখ চাওয়াচাওয়ি করলেন ওরা চারজন। সবার মুখে লজ্জার হাসি। দীর্ঘশ্বাস ফেলল ন্যান্সি। মার দিকে ফিরে বলল, মাম্মি, ঘুমাতে চলো, খুব ঘুম পাচ্ছে। খুব ভোরে ঘুম ভাঙল ন্যান্সির। তখন ভালো করে ফোটেনি দিনের আলো।
ভোরের পাখিরা সবে কিচিরমিচির শুরু করেছে। বাবা মা এখনো গভীর ঘুমে অচেতন। ন্যান্সিও এত ভোরে সাধারণত ঘুম থেকে ওঠে না। আজ উঠেছে, কারণ ওর অবচেতন মনে কেমন যেন একটা অস্বস্তিটা এ মুহূর্তে বেশ জোরালো হয়ে উঠেছে। কাঁটার মতো খচখচ করছে মনের ভেতরটা। না, এমনটি হতেই পারে না। ও রগলডিবু কিছুতেই বৃথা যেতে পারে না। কাজ হতেই হবে ওর জাদুর। ঘরের ভেতর নীল ডিম লাইট স্বপ্নীল আলো ছড়াচ্ছে। সেই আলোতে প্রচণ্ড একটা ইচ্ছে শক্তি নিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো ও। আয়নার ভেতর নিজের আবছা কায়াটাকে ভারী সুন্দর লাগছে ওর। এত সুন্দর নিজেকে আর কখনো লাগেনি ন্যান্সির। মুখে মৃদু হাসি নিয়ে আয়নাটাকে উদ্দেশ্য করে গভীর গলায় বলল ও, ওগলডিবু। না, আয়নাটা অদৃশ্য হলো না। ঠিকই দাঁড়িয়ে রইল ড্রেসিং টেবিল শুধু ন্যান্সি নেই আয়নার সামনে, মিলিয়ে গেছে বাতাসে। ধন্যবাদ।